আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে পুঁই শাকের ডাঁট। বাজার থেকে যখনই পুঁই শাক নিয়ে আসে আমি মনে মনে প্রতিবারই ভেবে রাখি যে নিচের দিকের ডাঁটগুলা আমি হচ্ছে ছাদে লাগাবো, তো পরে আর লাগানো হয় না। তো সেদিন হচ্ছে পুঁই শাক কেটে কুটে নেওয়ার পর আর কি এগুলো আমি রেখে দিয়েছিলাম নিচের ডাঁটগুলা। তো আজকে ভাবলাম যে এগুলা ছাদে লাগানো যাক। সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল, তো প্রথমে আরিশের বাবাকে দিয়েছিলাম লাগাতে। সে হচ্ছে মানে সরাসরি ডাঁটগুলা লাগাতে চাচ্ছিল, কিন্তু মাটির মধ্যে ঢুকতেছিল না আর কি। তো পরে আমি একটা ছুরি নিয়ে এসে একটু গর্ত করে দিচ্ছিলাম। তো এই যে এইভাবে, যদিও আমি গাছ লাগানোতে অত বেশি এক্সপার্ট না, তবে মনে হচ্ছিল কাজটা ঠিকঠাকভাবেই করতে পেরেছি। তো এই যে এখন হচ্ছে ভালোভাবেই মাটির ভেতরে ঢুকেছে। বর্তমান ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মানে ভয়াবহ খারাপ। আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের অবস্থা হয়তো অনেকেই জানেন। কুমিল্লা, নোয়াখালী, ফেনী মানে পুরোপুরি হচ্ছে বন্যায় প্রায় তলিয়ে যাচ্ছে কিছু কিছু গ্রাম। অনেক পানি ঢুকে গিয়েছে কয়েকটা গ্রামের ভেতরেই, মানে খুবই মানে ভয়াবহ অবস্থা। কি বলবো, দূর থেকে আমরা শুধু চোখ দিয়ে পানিটাই দেখতে পাচ্ছি যে অনেক বেশি পানির স্রোত, বা পানির স্রোতে সব কিছু তলিয়ে যাচ্ছে, অনেক বেশি পানি উঠে যাচ্ছে রাস্তাঘাট, গ্রাম, সব জায়গাতে। আসলে যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, মানে পানির মধ্যে আটকে পড়ে আছে, এদের যে কী অবস্থা জনজীবন যাচ্ছে এটা আসলে চিন্তাও করা যায় না। আসলে দূর থেকে একটা মানুষের দুঃখ কষ্ট কখনোই বোঝা যায় না। আল্লাহ সবাইকে রক্ষা করুক, সবাইকে যেন জানে মালে সব দিক থেকে আল্লাহ ভালো রাখে। আর এই পানিটা যেন খুব দ্রুত, মানে যেসব অঞ্চলে পানি উঠে গেছে সেটা যেন দ্রুত সরে যায়। মানে কি যে একটা অবস্থা এখন হচ্ছে, ফেসবুকে ঢুকলেই শুধু এগুলা দেখতেছি। আমরা তো আসলে বাসায় বসে বসে বৃষ্টি দেখতেছি, বা টানা বৃষ্টি হচ্ছে সকাল দুপুর রাত, মানে একদম বন্ধ নাই, খালি বৃষ্টিই হচ্ছে। তো যাদের আসলে এই বৃষ্টির পানিতে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, এদের অবস্থাটা আসলে চিন্তা করলে খুব বেশি খারাপ লাগে। যাই হোক, বৃষ্টির অবস্থা কি বলবো, প্রচণ্ড বৃষ্টি, টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। কুমিল্লা গোমতী নদীর পানির অবস্থা তো খুবই ভয়াবহ। এইভাবে যদি বৃষ্টি হতেই থাকে, আল্লাহ ভালো জানেন যে কি হবে। তো আমি হচ্ছে মানে খুব মনে প্রাণে চাচ্ছি আর যেন বৃষ্টিটা না হয়। অনেক বৃষ্টি হচ্ছে টানা অনেক দিন থেকে। যাই হোক, এখানে আমরা এই যে পুঁই শাকের ডাঁটগুলা লাগিয়ে নিলাম কিছু গাছের গোড়ার মধ্যে আর কি। এখানে আলাদা করে আর মাটি কোথায় পাবো, এগুলাতেই লাগিয়ে দিলাম। ওই পাশটাতে দেখলাম অনেকে অনেক কিছু লাগিয়েছে। পুঁই শাক আসলে এটা কতটুকু হবে বা হবে কিনা আমি জানি না, মনের অভিলাষে লাগালাম আর কি। তো যাই হোক, এখানে সকালবেলা আপা এসে আবার কাজগুলো করে নিচ্ছে। তো আমি আমি এখানে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিলাম, আর চিকেনের পুর ছিল, চিকেন স্যান্ডউইচ যে বানিয়েছিলাম, তো ওখান থেকে অর্ধেক পুর রেখে দিয়েছিলাম। আর এখানে যে আপাকে একটু কেক দিলাম। তো এখানে হচ্ছে আমি আমাদের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি। তো আমি হচ্ছে প্রথমে পরোটা বানিয়েছিলাম, ভাবছিলাম যে পরোটা ডিম ভাজি দিয়ে খাবো আর কি। অনেক দিন পর পরোটা বানিয়েছি, এখন আসলে আগের মতো আর পরোটা খাওয়া হয় না। তো পরে মনে হলো যে একটু চিকেনের পুর আছে, এটা হচ্ছে একটু কাজে লাগিয়ে ফেলি, তা না হলে ফ্রিজে থেকে থেকে আবার অনেক দিন এটা পড়ে থাকবে। তো এখানে হচ্ছে এই যে পরোটাগুলো আমি ভেজে নিয়ে তার মধ্যে চিকেনের পুরটা দিয়ে, এখানে আমি দিয়েছি মেয়োনিজ, টমেটো কেচাপ, তারপর শসা কুচি, টমেটো সস প্রায় শেষ, যতটুকু ছিল অল্প পরিমাণে একটু দিয়ে দিয়ে এগুলো বানিয়ে নিলাম আর কি। তো এই তো আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি। আরিশমণি তখনও ঘুমাচ্ছিল, তো আমরা এখন আমাদের নাস্তাটা খেয়ে নিব। তো আমি একটু এগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো আরিশের বাবা দেখেই বলতেছে, ওয়াও তুমি শর্মা বানিয়েছো। বিষয়টা আসলে শর্মার ধারে কাছেও যায় নাই, বলতে পারেন এটা চিকেন পরোটা আর কি। যাই হোক, এখন হচ্ছে আমরা এই তো খেয়ে নিচ্ছিলাম। বাহিরে টুপটাপ বৃষ্টি পড়তেছিল। তো আপা হচ্ছে ঘরের সব কাজ টাজ করে দিয়ে চলে গেছে, কাটাকাটি যা কিছু করার, আজকে ঘরও মুছেছে। তো আপাকে তো আমি নিয়েছিলাম ওইভাবে যে মাসে 15 দিন কাজ করবে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আসলে প্রতিদিন তো দেখা যাবে যে কাজ থাকবে না। তো সেজন্য হচ্ছে আমি সপ্তাহে 4 দিন করে নিয়েছিলাম আর কি, মাসে 15 দিন কাজ করবে ওইভাবে। তো কয়েকদিন কাজ করার পর আরিশের বাবা বলল যে এইভাবে দরকার নাই,
পুরো মাসই কাজ করবে, কারণ দেখা যায় প্রতিদিন কাজ থাকে, একদিন বুয়া আসে, আরেকদিন আসবে না, আরেকদিন হচ্ছে দেখা যায় আমার উপর আবার অনেক কিছু কাজের প্রেশার হয়ে যায়। তো সেজন্য সে বলতেছিল যে এভাবে দরকার নাই, পুরো মাসই কাজ করবে। আর একদিন গ্যাপ দিয়ে দিয়ে আসলে দেখা যায় যে অনেক কাজ জমে যায় আর কি। আর প্রতিদিন আসলে দেখা যায় যে কাজ থাকে, তবে অনেক বেশি কাজের প্রেশার হয় না। প্রতিদিন কিন্তু বাসায় অনেক কাজই থাকে। তো এখন হচ্ছে আপা প্রতিদিনই আসে আর কি। আর এখানে আমার আরিশমণি বৃষ্টিতে হাত ভিজাচ্ছে, বৃষ্টি হলেই সে হচ্ছে জানালা খুলে হাত ভিজাতে চাইবে। তারপর আমাকে বলতেছিল যে আমার মুখের মধ্যে বৃষ্টির পানি লাগাবে। তো যাই হোক, আজকে আমি হচ্ছে রাতে রান্না করব, দুপুরের রান্না ছিল আমরা খেয়েছি। তো রাতের জন্য নিয়েছি খাসির মাংস। আরিশের বাবা বলল যে খিচুড়ি দিয়ে মাংস খাবে, যেভাবে বৃষ্টি হচ্ছে। তো খাসির মাংস নামিয়ে নিলাম। তো মাংসটাকে হচ্ছে আমি একটু অন্যভাবে রান্না করব আর কি, যেভাবে সবসময় হাতে মাখিয়ে বসাই ওইভাবে না। এখানে হচ্ছে মানে মশলা কষিয়ে রান্নাটা করতেছি। তো এর মধ্যে আমি হচ্ছে দুইটা এক্সট্রা জিনিসও দিয়েছি, তার মধ্যে হচ্ছে বাদাম বাটা, আর একটা হচ্ছে এখানে শানের যেই বিফ কুরমা মশলা একটা আছে ওইটা দিচ্ছি আর কি। প্রথমে ভাবছিলাম যে খাসির একটু কুরমা টাইপের করব, তো পরে আবার ভাবলাম যে না থাক, ঝাল করি, খিচুড়ির সাথে ঝাল মাংসটা খেতেই ভালো লাগবে। তারপরও আমি শানের কুরমা মশলা একটু দিয়েছি, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার টেস্ট আসছিল মাংসের কারিটাতে। তারপর এখানে আমি টক দই দিয়েছি, বাদাম বাটা তো দিলাম, সব বাটা মশলাগুলো কষিয়ে নিয়েছি আদা রসুন বাটা সহ দিয়ে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি এই যে শানের কুরমা মশলা দিয়েছি অল্প একটু, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া, তারপর একটু রাঁধুনি গরু মাংসের মশলা দিব অল্প পরিমাণে, আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিব। তো এই যে ভিডিও করতে করতে আমার মোবাইলের চার্জ প্রায় শেষ, ফ্ল্যাশ লাইট অফ হয়ে গিয়েছে। দেখা যায় যে ফ্ল্যাশ লাইট অফ হয়ে গেলে হচ্ছে এক রকমের আসে, আর লাইট অন থাকলে অন্যরকম আসে, একটু কালারফুল দেখায়। তো মশলাটাকে হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর হচ্ছে এখানে আমি মাংসটা দিয়ে মাংসটাকে কষিয়ে রান্না করব আর কি। সব সময় আসলে একই ধরনের রান্না করতে ইচ্ছেও করে না, মাঝে মাঝে মনে হয় যে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করি, হয়তো বা টেস্টের একটু ভেরিয়েশন আসবে। তো এই তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে চলে আসছে। এখন হচ্ছে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। তো আমার বাপের বাড়ির কুরবানির মাংস আর কি, খাসির মাংসটা। তো এই যে এখন হচ্ছে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো আমাদের হচ্ছে 2 দিন খাওয়া হয়েছে খাসির মাংস, আরও আছে, আম্মু অনেক মাংসই দিয়েছে। তো এই তো মশলার সাথে মাংসটাকে ভালো করে মিক্স করে ঢেকে রাখলাম। আমি এখানে আর কোনো পানি দেই নাই, মাংস থেকেই পর্যাপ্ত পানি উঠে আসবে। আর এখানে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব ভাতের চাল দিয়ে, আর এই যে বাজার এনে রেখেছে। তো আগে হচ্ছে রান্নাটা বসিয়ে তারপর আমি বাজার গোছাবো। তো আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব ভাতের চাল আর পোলাওয়ের চাল মিক্স করে, সাথে 2 রকমের ডাল, মসুরের ডাল আর মুগ ডাল। ভাতের চাল দিয়ে রান্না করতেছি একটা কারণে, কারণ ওই যে বাজার এনেছে, পোলাওর চাল আনতে ভুলে গেছে আরিশের বাবা। পোলাওর চাল ছিল আধা পটের মতো, তার সাথে আমি ভাতের চাল দিয়েছি 1 পট। তো ভাবলাম যে আজকে দেখি ভাতের চাল দিয়ে, অনেক আপুরে আমাকে কমেন্ট করেছিল আগে যে ভাতের চাল দিয়ে নাকি সুন্দর ভুনা খিচুড়ি হয়। তো আজকে আমি হচ্ছে ট্রাই করতেছি, দেখি কেমন হয়। পাতলা খিচুড়ি তো খাওয়া হয়, ভুনা খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করা হয় নাই, তো আজকে রান্না করতেছি। তো পোলার চাউলও একসাথে মিক্স করে দিয়েছি আর কি। আর এই যে আমার মাংসটা সুন্দরভাবে কষানো হচ্ছে, সাথে অল্প কিছু আলু দিব। তো মাংসের মধ্যে পানি দিয়ে তারপর হচ্ছে আমার ভুনা খিচুড়িটা রান্না প্রায় শেষে হয়ে আসলে হচ্ছে আমি বাজার গোছাতে যাব আর কি, কারণ 2 কাজ হচ্ছে একসাথে করতে গেলে আমার উল্টাপাল্টা হয়ে যাবে। তাই রান্না করতেছিলাম, রান্নাটা আগে মনোযোগ দিয়ে শেষ করি। তো এই তো এখানে হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেই নাই, কারণ আমি অনেক বেশি পাতলা টলটলা ঝোল রাখবো না। ঝোলটা একটু গাঢ় টাইপের ঠিক হবে আর কি, ঝোলটা মাখা মাখা টাইপের একটু ঝোল হবে। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর ওইদিকে হচ্ছে খিচুড়ির অবস্থা, আমি তো ভয় পাচ্ছিলাম, কারণ ভাতের চালটা সেদ্ধ হতে তো একটু টাইম লাগে, এর মধ্যে পোলাওয়ের চাল আবার গলে যায় কি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রান্নাটা ভালোই হয়েছে। তো আমি পরে দেখাবো রান্নাটা আপনাদের সাথে যে কেমন হয়েছিল। তো এখন চলে আসলাম বাজারগুলো গোছাতে। তো এখন আরিশের বাবা আমাকে হেল্প করবে, সে হচ্ছে সব কিছু বের করে দিবে। তো এখানে হচ্ছে পলিথিন ছিঁড়ে আমি কাঁচামরিচ নিয়েছিলাম, তো সেজন্য পলিথিন আগেই ছিঁড়া আর কি। তো এখানে ছিল শসা, লেবু, কাঁচামরিচ আর লাউ। আজকে কাঁচা সবজির বাজার তেমন কিছু আনে নাই,
কারণ ভালো সবজি পায় নাই আসার পথে। আর হচ্ছে ছিল ড্রাগন ফল, তারপর কলা, ডিম। এখানে কাঁচামরিচ দেখলাম যে আবার 2 জায়গায় 2 রকম আর কি। আর লাউয়ের পলিথিন খুলে দেখলাম যে লাউয়ের মধ্যে সাদা সাদা কি যেন লেগে আছে, মনে হয় এগুলা চালের গুঁড়ি হবে আর কি। তো যাই হোক, আরিশমণি ড্রাগন দেখলে খুব খুশি হয়, কিন্তু সে কোনো ফলই খায় না। আমি ভাবছিলাম যে সে অত্যন্ত ড্রাগন ফলটা খাবে, কারণ বাচ্চারা ড্রাগন ফল দেখতে পছন্দ করে, খেতেও পছন্দ করে, কিন্তু আমি ব্যর্থ। সে এখন পর্যন্ত ড্রাগন একদিনও মুখে দেয় নাই, কোনো ফলই সে খেতে চায় না। ছোটোবেলায় 6 মাস থেকে আমি ওকে অনেক ধরনের ফ্রুটস খাইয়েছি, ছোটোবেলাটায় খেয়েছে, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এখন আর ফল খেতেই চায় না। খেতে চায় না বলতে টোটালি সে কোনো ফলই খায় না। কলা এক জিনিস ও বাসায় আনলে মানে নাক চেপে রাখে আর বলতে থাকে, মা কিসের গন্ধ, কিসের গন্ধ। তো আমি তখন অন্য কিছুর নাম মেনশন করে বলি যে এটা এই জিনিসের গন্ধ, তখন সে আমাকে বলবে না না হয় নাই, এটা হচ্ছে কলার গন্ধ। সে কলার ধারে কাছেও যায় না, অথচ কলা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো একটা ফল, যেটা আমি আমার ছেলেকে খাওয়াতেই পারি না। ছোটোবেলায় মাশাল্লাহ খেয়েছিল, এখন আর খায় না। তো এখানে বাজারের মধ্যে ছিল নুডলস, আজকে সে খোলা মুড়ি নিয়ে আসছে। তো সবসময় তো প্যাকেটের মুড়িটা নিয়ে আসে, তো প্যাকেটের যে প্রাণ না জানি রুচির একটা মুড়ি আর কি, তো ওই মুড়িটা ক্রিস্পি থাকে না, সেজন্য আজকে খোলা নিয়ে আসছে। তারপর চিনি, লবণ, সব দরকারি সংসারের খরচ আর কি। আসলে সংসারে যে কত কিছু লাগে, মানে বাজারের শেষ নাই। এক জিনিস আনতে না আনতে দেখা যায় আরেক জিনিসের প্রয়োজন হয়ে যায়। তো এই তো হ্যান্ড ওয়াশ, মরিচের গুঁড়া, তারপর গুঁড়া দুধ, চা পাতা, চিনি। আর পেঁয়াজগুলা দেখে হচ্ছে আমার মানে রাগ উঠে গেছে, পেঁয়াজগুলা ভালো ছিল না। আমার এই চট্টগ্রামের সংসার জীবনে আজকেই মনে হয় পেঁয়াজ খারাপ আসছে, কারণ আজকে সে হাত দিয়ে ধরে পেঁয়াজ কিনে নাই, দোকানের পেছন থেকে নাকি পেঁয়াজগুলা দিয়েছে, পেছনে রাখা ছিল, ওই পর্যন্ত আর যাওয়া সম্ভব হয় নাই। আর আমি বলে দিয়েছিলাম অফিস শেষ করে যেন মানে বাজার নিয়ে তাড়াতাড়ি চলে আসে আর কি, বেশি দোকান ঘোরাঘুরি না করে। তো সেজন্য সে বলতেছিল যে আমি বলছি এক দোকান থেকে আনতে, সে এক দোকানে ঢুকেই আনছে, তো সেজন্য পেঁয়াজটা ভালো আসে নাই। যা পেঁয়াজ যেরকম ছিল আর কি ওনার দোকানে ওই রকমই নিয়ে আসছে, ও নিজেও দেখে নাই যে কী রকম দিল নাকি। তো যাই হোক, এখন হচ্ছে সব কিছু আমি গুছিয়ে রাখতেছি। বাজার গুছিয়ে রাখতেও অনেক টাইম লাগে, ওইদিকে আমি চুলায় রান্না বসিয়ে আসছি, তো তাড়াতাড়ি হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে হুইল পাউডার, লবণ, তারপর হচ্ছে চিনি, চা পাতা, দুধ সব কিছু বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। আর মানে ফিল আপ হয়ে যাওয়ার পর বাকিটুকুকে হচ্ছে আমি এভাবে স্টেপলার করে এরকম পলিথিনে মুড়িয়ে বক্সের মধ্যে বড় বক্সে করে রেখে দিব আর কি। স্টেপলার করে রাখলে হচ্ছে জিনিসটার বাতাস ঢোকে না ভেতরে। তো এখানে আমি কাজ করতেছি, ওইদিকে আরিশও আমাকে হেল্প করতেছে। তো এখন চলেন আমার মাংস আর ভুনা খিচুড়ি রান্নার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে মজাদার খাসির মাংস, যেটা কিনা অনেক বেশি মজা হয়েছিল। ওই যে শানের কুরমা মশলাটা দিয়েছিলাম, যার কারণে এটার ফ্লেভার টেস্ট একদমই অসাধারণ আসছে, অন্যরকম আসছে আর কি। আর এই তো ভুনা খিচুড়িটাও মারাত্মক মজা হয়েছিল, মানে আমি নিজে রান্না করেছি বলে নয়, এটা আসলেই অনেক মজার ছিল। আমি আসলে এতটাও এক্সপেক্ট করি নাই যে ভাতের চাল মিক্স করে ভুনা খিচুড়ি রান্না করলে টেস্ট যে এত ভালো আসবে। যাই হোক, এখন হচ্ছে আমি এই তো পেঁয়াজ আলু এগুলো গুছিয়ে রাখতেছি। তো পেঁয়াজ আলুর ঝুড়িগুলোকে ধুয়ে নিয়েছিল আজকে আপা, তো এখন হচ্ছে সব কিছু গুছিয়ে রাখতেছি। আর দেখেন পেঁয়াজের অবস্থা, এত বাজে বাজে পেঁয়াজ দিয়ে দিয়েছে, সবগুলোই ভেজা ভেজা ছিল খোসাগুলা। পেঁয়াজ কখনোই খোসা ভেজা কিনতে হয় না, এটা আজকেও মানে ভুল করে নিয়ে আসছে, নিজে ধরে কিনে নাই, দেখেও নাই, ভাবছে সবসময় তো একই রকম পেঁয়াজ নিয়ে আসে, এরকম তো হওয়ার কথা না। তো যাই হোক, তারপর আবার বলতেছিল যে চেঞ্জ করে আনবে, তো কে আবার যাবে চেঞ্জ করে আনবে, আরেক ঝামেলা। তো আমি বললাম যে বাদ দাও, দরকার নাই। আজকে আলুগুলোও ভালো পড়ে নাই। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।